বন্ধুরা, আজকে আপনাদের খুব চমৎকার একটা খবর দিব। বাংলাদেশে একজন আল্লাহর ফেরেশতা পাওয়া গেছে। হ্যাঁ, একেবারে আল্লাহর ফেরেশতা, যার কোনো পাপ নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, সারা জীবন আওয়ামী লীগ করেছেন, শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন, শেখ হাসিনাকে কখনো মা ডেকেছেন, আপা ডেকেছেন, হ্যাঁ, শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে আব্বা ডেকেছেন, এবং আওয়ামী আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই লোক আল্লাহর এত বড় ফেরেশতা, তিনি মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় বিন্দু মাত্র কোনো অপরাধ করেন নাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি হয়তো সম্ভবত হাসিনাকে তিনি গালমন্দ করেছেন, হাসিনাকে বকাঝকা করেছেন, হ্যাঁ, ছাত্রদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। এরকম একজন আল্লাহর ফেরেশতা পাওয়া গেছে আওয়ামী লীগ করে, অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি বিন্দু মাত্র অপরাধ করেন নাই, বা তার সারা জীবনে কোনো অপরাধ নাই। সেই লোকটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, 5 আগস্টের পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে ছাড়িয়ে এনেছেন। এরকম একজন আল্লাহর ফেরেশতা, নিষ্পাপ, মাসুম কেমনে হলেন? তার এই অপাপ বোধের এবং মাসুম হবার, নিষ্পাপ হবার সার্টিফিকেট কে দিয়েছেন? হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছেন আমাদের আর এক নিষ্পাপ, মাসুম, যার বিন্দু মাত্র কোনো অপরাধ নাই, সেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলোই কিন্তু বলেছেন। আমি আপনাদের যেটি বললাম, আমি হয়তো একটু অন্যভাবে মজা করে বলেছি, কিন্তু আসলে মজার বিষয় নয় এটা। আপনারা জানেন, গত 2 দিন আগে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করে, সেখানে বলা হয় যে সাবেক আওয়ামী মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 কূটনীতিকের বৈঠক। অর্থাৎ সেখানে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত, এই 3জন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে তারা সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে। বাংলাদেশে নিষিদ্ধ এরকম একটি দলের নেতার সাথে বিদেশি কূটনীতিকরা দেখা করেছে, কথা বলেছে, বৈঠক করেছে। এই প্রশ্ন করা হয়েছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন যে না, একজনের বাসায় একজন যেতেই পারে। আমি যেমন কলকাতায় ছিলাম, কলকাতায় আমি হাই কমিশনার ছিলাম না, এক ধাপ নিচে ছিলাম, আমি কিন্তু যে কারো বাসায় গিয়েছি, সমস্যা হয়নি। সুতরাং কারো বাসায় কেউ যেতেই পারে, হ্যাঁ যেতেই পারে, কারো বাসায় কেউ যেতেই পারে। আমার বাসায় তৌহিদ সাহেব আসতে পারে, আমিও তৌহিদ সাহেবের বাসায় যেতে পারি। আমার যারা এই ভিডিও দেখছেন, আমিও তাদের বাসায় যেতে পারি, তারাও আমার বাসায় আসতে পারে। কিন্তু আমি যদি আওয়ামী কুলাঙ্গার হই, আমি যদি আওয়ামী লীগের দোসর হই, ফ্যাসিবাদের দোসর হই, তাহলে আমার বাসায় জুলাই গণ অভ্যুত্থানের কোনো ব্যক্তি আসা নিঃসন্দেহে এটি অপরাধ, এটি অবশ্যই অপরাধ। এইটাকে তখন আর স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু সেটাই স্বাভাবিকভাবে দেখেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা। এবং মজার ব্যাপার হচ্ছে, তিনি সেখানে চমৎকার একটি কথা বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন কিনা। তিনি বলেছেন যে সাবের হোসেন চৌধুরী যদি অপরাধী হতেন, তাহলে তো তিনি জেলখানায় থাকতেন। তা তো হয় নাই, তিনি তো জেলখানায় নেই। জেলখানায় থাকবে কি করে? সাবের হোসেন চৌধুরী তো হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক। সেই সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের অন্যান্য নেতারা যখন জেলের ভিতরে, তখন সাবের হোসেন চৌধুরীর খুঁটির কি এমন জোর, তার কত খুঁটির জোর যে তিনি বের হয়ে আসলেন। এবং তার এই বের হয়ে আসার পিছনে, তাকে বের করে আনার পিছনে কারা কারা কাজ করেছে সেটিও নথি আছে। এই কথাটাই কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই যে বোমা ফাটিয়েছেন, তিনি বলেছেন এই সরকারের উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। একটি বিশেষ দলকে সুবিধা দিতে, তাদেরকে রিফাইন করতে, তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে বিশেষভাবে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাদের সাথে লিয়াজও মেনটেন করে তাদেরকে রাজনীতির মাঠে আবার সক্রিয় করে তোলার চেষ্টা করছে। আমরা তাদের প্রত্যেকেই চিনি, তাদের নাম আমাদের কাছে আছে, তাদের নামের তালিকাও আমাদের কাছে আছে। সময় হলে এদেরকে আমরা বাংলাদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিব। আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য, আমার কাছে মনে হয় আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যাদের নাম বলার ইচ্ছা ব্যক্ত করেছেন, বা যাদের নামের তালিকা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে আছে, ওই তালিকার ভিতরে আমার কাছে মনে হয় না এরকম ঘটতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদি সাহেবের নাম নাই। তৌহিদ সাহেব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি, তিনি যখন কথা বলেন, আমাদের কাছে মনে হয় না যে এটি জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী হালুয়া রুটি খাওয়া কোন উপদেষ্টা কথা বলছেন। আমাদের কাছে এটি মনে হয় না।
5 আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন ভারতীয় আগ্রাসনের জন্য ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওই দেশটা যখন আমাদের দেশটাকে জেকে বসেছিল, যাদের ছত্রছায়া আওয়ামী লীগ দেশের মানুষের উপরে এরকম ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পেরেছিল, সেই দেশটা সম্পর্কে যখন আমরা সোচ্চার হচ্ছি, বাংলাদেশের মানুষ যখন সোচ্চার হচ্ছে, তখন আমরা দেখেছি যে তৌহিদ সাহেবের এখানে একটু কেমন যেন একটু দুনুমুনু 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 ভাব, মনে হচ্ছে তিনি একটু কষ্ট পান, একটু ব্যথা পান। ওই দেশের কথা তিনি বলতে চান না, তাদের বিরুদ্ধে তিনি কিছু বলতে চান না। সময় হলে তিনি ঠিকই ইলিশ পাঠান, ওই দেশ আমাদের ট্রানজিট বাতিল করে দেয়, ভিসা বাতিল করে দেয়, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেয়, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়। তৌহিদ সাহেব কিন্তু ইলিশ পাঠানো বন্ধ করেন না। এইখানে আমার কাছে মনে হয় এবং আমাদের তৌহিদ সাহেব কিন্তু ইন্ডিয়াতেই একসময় পড়ালেখা করেছেন, ওইখানেই তিনি পড়ালেখা করেছেন, সেখানে দায়িত্ব পালন করেছেন। সুতরাং নাম যে তার নাই এটি কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। এই তৌহিদ সাহেবকে কিন্তু আবার উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করেছিল কারা জানেন? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় বিএনপি, ওনার নাম প্রস্তাব করেছিল। সেই তৌহিদ সাহেব তিনি আওয়ামী লীগের একজন মন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে তিনি কোনো অপরাধী নন, তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তার কোনো পাপ নাই, তিনি অপাপ বিদ্ধ, তিনি চির তরুণ, তিনি চির শিশু, কচি খোকা, ভাজা মাছটি তিনি উল্টায় খেতে জানেন না। কোনোদিন আওয়ামী লীগের আমলে তিনি ভাজা মাছ উল্টায় খান নাই এবং তিনি আওয়ামী লীগ করেন নাই, সরাসরি তার সাথে আল্লাহর সম্পর্ক ছিল। গত 2-3 দিনের ভিতরে রাজনীতিতে বিরাট একটা ঘটনা ঘটে গেছে এবং রাজনীতিবিদদের ভিতরে এই বিষয়ের ইম্প্যাক্টটা এত গভীরভাবে পড়েছে যে তাদের বক্তব্যের টোন, তাদের ভাষার মাধুর্য সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই পরিবর্তনটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি এনসিপির ভিতরে। এর আগে আমরা বিএনপি এবং জামাত ইসলামের ভিতরেও দেখেছি বিএনপির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে, তাদের বক্তব্যের টোন পরিবর্তন করতে, কথার ধরন চেঞ্জ করতে, আক্রমণাত্মক ভঙ্গিতে। তারপরে আমরা জামাত ইসলামের নেতাকর্মীদেরকেও দেখেছি, তারাও তাদের বক্তব্যকে কখনো কখনো শানিত করেছেন, কখনো কখনো আবার একটু নরম করেছেন। কিন্তু সর্বশেষ এনসিপির নেতাদের মুখে যে বক্তব্য শুনলাম, বিশেষ করে সরকারের উপরে, ইতিপূর্বে তারা কিন্তু এই ধরনের বক্তব্য দেয় নাই বা আমরা শুনি নাই। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকারের সাথে এনসিপির একটা শীতল সম্পর্ক প্রবাহিত হচ্ছে। তার আগে কিন্তু এনসিপিকে সবাই সরকারের একটা পার্ট মনে করতো এবং কিং পার্টি টাটি ইত্যাদি হাবিজাবি হাবিজাবি অনেক কিছু তাদেরকে বলেছে। আমি শুরুতেই অবশ্য এর পক্ষে ছিলাম না বলার যে এনসিপি কিংস পার্টি, এর পক্ষে আমি অনেক লেখা, এনসিপি যে কিংস পার্টি নয় এর পক্ষেও আমি লিখেছি, আবার অন্যরাও যে কিংস পার্টি হতে পারে সেটার পক্ষেও লিখেছি। যাই হোক, এই সম্প্রতি 3-4 দিনের ভিতরে এনসিপির সাথে সরকারের বিরাট একটা মতপার্থক্য তৈরি হয়েছে এবং এই মতপার্থক্যটা প্রকট আকার ধারণ করেছে, স্পষ্ট রূপ ধারণ করেছে তাদের নিবন্ধন এবং প্রতীক, শাপলা প্রতীক দেয়া বা না দেয়া নিয়ে। বেশ কিছুদিন ধরে আমরা দেখছি এনসিপির নেতারা তারা নির্বাচন কমিশনের কাছে, তারা নির্বাচন অফিসে দৌড়ঝাঁপ করছে, তাদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদের নিবন্ধন দিতে গড়িমসি করা হচ্ছে, দিচ্ছে না, নানা ধরনের আইনি জটিলতা দেখিয়ে এ কথা সে কথা বলে তাদেরকে ঘোরানো হচ্ছে। অপরদিকে আমরা দেখছি জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করা, এমনকি মূলত তারা আওয়ামী লীগ এরকম একটি দল, সঙ্গত কারণেই আমি এখন তাদের নাম বললাম না, পরবর্তীতে আমি বলবো, এরা ঠিকই নিবন্ধন পেয়ে গেছে এবং আপনারা শুনে আশ্চর্য হবেন এই নিবন্ধন এই যে দলটা পেয়েছে এদের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগ এস্টাবলিশড হবে। মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য এটি সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা একটি চক্রান্ত এটি, এবং তাদের ডক্ট্রিনেই ওই দলটাকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, অবশ্যই জেনে যাবেন, বলা হচ্ছে তারা আওয়ামী লীগের বি টিম, তারাই মূলত তারা আওয়ামী লীগ। সেই দলকে যখন নিবন্ধন দেওয়া হয়েছে, অথচ জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া একটি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, তাদের প্রতীক দেয়া হচ্ছে না, তাদেরকে বারবার ঘোরানো হচ্ছে, তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করা হচ্ছে, অথচ আমরা বলছি যে এটি এনসিপির সরকার। তাহলে বিষয়টা একটু সাংঘর্ষিক হয়ে গেল না?
এইটারই বিস্ফোরণ প্রথমে ঘটিয়েছে এনসিপির যে নেতা নাহিদ ইসলাম। তিনি সর্বপ্রথম একটি বক্তব্যে বললেন যে কোন উপদেষ্টা কি দায়িত্ব পালন করছে, কোন রোল প্লে করছে, কোথায় কোথায় তারা গাদ্দারি করছে, তাদের সময় হলে প্রত্যেকের লুঙ্গি খুলে দেওয়া হবে, তাদের নাম আমরা জনসম্মুখে প্রকাশ করে দেব। এর কয়েকদিন পরেই গতকাল এনসিপির উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে বিরাট একটা তোলপাড় শুরু হয়ে গেছে এবং সবাই যেন একটু নড়ে চড়ে বসেছে। এবং উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ যাদের লুঙ্গি খুলে যাচ্ছে, খুলে যাওয়ার ভয় রয়েছে, তারা কিন্তু তাদের লুঙ্গি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে কিন্তু বিমানের টিকিট কাটার জন্য তারা তড়িঘড়ি শুরু করেছে, দৌড়ঝাঁপ শুরু করেছে। কি বলেছে সার্জিস আলম? সার্জিস আলম পরিষ্কার করে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে অনেকেই উপদেষ্টারা ভাবছেন যে তারা সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাবেন, অথচ তারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের নিজেদের দায়িত্ব তারা পালন করেন নাই। তারা দায়িত্ব পালনে গড়িমসি করেছেন, দায়িত্ব পালনে অবহেলা করেছেন। সুতরাং তাদের কোনো সেফ এক্সিট নাই। পৃথিবীর যে প্রান্তে যাবে এরা, সেই প্রান্তেই এদেরকে বাংলার জনগণ ধরবে, কেউ ছাড়বে না এদের। মৃত্যু ছাড়া এদের কোনো সেফ এক্সিট নাই। ভয়ঙ্কর কথা, কিন্তু বিশাল কথা। এই কথা শোনার পরে এখন ওই উপদেষ্টারা বুঝতে পারে নাই যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তারা বুঝতে পারছে না। তারা তো বুঝতে পারছে, কারণ যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, সে তো বুঝতে পারছে সে কোন রোল প্লে করছে, কোথায় কোথায় সে কোন কোন বৈঠকে সে কার পক্ষে কথা বলছে, কার পক্ষে ওকালতি করছে, কোন সিদ্ধান্তগুলোতে সে বাগড়া দিচ্ছে, এগুলো সে তো জানে, অন্যান্য উপদেষ্টারাও জানে। কিন্তু তাদের সহকর্মী হবার কারণে, তারা একটি বডি হবার কারণে এগুলো কেউ বাইরে বলছে না। কিন্তু নাহিদ ইসলাম যখন এই উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো জানেন, তিনি দেখেছেন না, তিনি ফেস করেছেন না, তো তিনি তো প্রত্যেকের নাম জানেন। যার কারণে তিনি কিন্তু প্রথম বিস্ফোরক মন্তব্যটি করেছে যে এই উপদেষ্টা পরিষদের গাদ্দারদের জাতির সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। আমরা অপেক্ষায় থাকবো, অবশ্যই নাহিদ ইসলাম তার কথা রাখবে। আমরাও চিনতে চাই, গাদ্দারগুলোকে চিনতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সাথে এত এত রক্ত, এত এত প্রাণঘাতী, এত এত পঙ্গুত্ব, এইগুলোর কি কোনো মূল্য নাই? এইগুলোর সাথে যারা গাদ্দারি করেছে, সেই ঘাতকদেরকে যারা উপদেষ্টা পরিষদে বসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে তাদেরকে এখানে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, তাদের অবশ্যই এই জাতি চিনতে চায়। সুতরাং আপনারা দুই একদিনের ভিতরেই দেখবেন সার্জিস আলম যাদের সম্পর্কে এই কথাগুলো বলেছে যে এই গাদ্দারগুলোর মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই, দেখবেন অল্প দুই একদিনের ভিতরেই দু একজন বিদেশের বাইরে চলে যাবে। এই তারা এখন এই প্রচেষ্টায় ব্যস্ত যে কোনো মতো একটা দায় সারা গোছের নির্বাচন দিয়ে, হয়তো সেই নির্বাচনটিও হবে প্রি প্ল্যান্ড, সেই নির্ধারিত ব্যক্তিদের সেখানে বসিয়ে দিয়ে তারা দেশ থেকে পালাবে। সেই মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের মতো, ইয়াজউদ্দিনের মতো তারাও দেশের বাইরে গিয়ে তাদের সুখের সাম্রাজ্য করবে। হয়তো আওয়ামী লীগের যে পতিত নেতাগুলো আছে তাদের সাথে গিয়ে একই টেবিলে একই মদের গ্লাসে সুরাপান করবে, একই টেবিলে তাস খেলবে, একই কোর্টে তারা হয়তো দাবা খেলবে। সুতরাং তার আগেই আমরা নাহিদ এবং সার্জিসের প্রতি অনুরোধ, আহ্বান, আপনারা এই গাদ্দারদের নামগুলো জাতির সামনে অতি দ্রুত প্রকাশ করে দিন, যেন তারা সেফ এক্সিট না নিতে পারে, যেন তারা পালিয়ে যেতে না পারে।